তিন সঙ্গীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার। স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জামায়াতের। আন্তঃসীমান্ত ডিজিটাল লেনদেন চালু করল বাংলাদেশ ব্যাংক। কওমি মাদ্রাসা সংক্রান্ত অভিযোগে পর্যবেক্ষণ সেল ও হটলাইন চালুর সিদ্ধান্ত। আষাঢ়ী পূর্ণিমা আজ নানা আয়োজনে উদযাপন করছে বৌদ্ধরা। কাঁধে বহনযোগ্য চীনা মিসাইল সিস্টেম পাচ্ছে ইরান। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ভারতে পালানোর সময় তিন সঙ্গীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে যশোর পুলিশ। আজ ভোর রাত 4:45টার দিকে শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে সকাল 10টায় আটকদের চট্টগ্রাম পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মিরাজুল ইসলাম জানিয়েছেন, চট্টগ্রাম পুলিশের রিকুইজিশন অনুযায়ী আজ ভোর 4:45টার দিকে যশোর ডিবি পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশের 9টি টিম যশোর সদর উপজেলার যশোর ঢাকা মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় সেখানে চেকপোস্ট বসিয়ে তিন সঙ্গী সহ ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়। পরে সকাল 10টায় তাদেরকে চট্টগ্রাম পুলিশের জিম্মায় দিয়ে দেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে তারা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার জন্য যশোর এসেছিলেন। স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণ নিষিদ্ধ করে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই দাবি জানান। জামায়াতের সেক্রেটারি বলেন, সংবিধান অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতি করার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই এবং জাতীয় নির্বাচনেও তাদের প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে স্থানীয় নির্বাচনে তাদের অংশ নিতে বাধা দেওয়া এক ধরনের দ্বিচারিতা। দেশের সাধারণ নাগরিক হিসেবে রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণের পূর্ণ অধিকার তাদের রয়েছে বলে উল্লেখ করেন তিনি। ইসি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে পূর্বের বিধান বহাল রাখবে বলে বৈঠকে তারা আশা প্রকাশ করেছেন এবং কমিশন বিষয়টি নিয়ে আলোচনারও আশ্বাস দিয়েছে। বৈঠকে ইসি সচিবালয়ে অতিরিক্ত সচিব পদে শামসুল আলমের 1 বছরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবিও জানিয়েছে জামায়াত। দলটির অভিযোগ, নির্বাচন কমিশনের মতো সংবেদনশীল স্থানে এই নিয়োগ ভবিষ্যৎ নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। বিদেশে ভ্রমণ, চিকিৎসা, অনলাইনে সেবা বা পণ্য কেনাকাটা এবং ব্যবসায়িক কাজে আন্তর্জাতিক পেমেন্ট বা লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে ব্যাংক মধ্যস্থতাকারী আন্তঃসীমান্ত ডিজিটাল লেনদেন কাঠামো চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই ব্যবস্থার ফলে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর মাধ্যমে বিদেশি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অনলাইন পেমেন্ট গেটওয়ের সহায়তায় বিদেশে অর্থ পাঠানো ও গ্রহণ করা যাবে। বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংকে পাঠিয়েছে। সার্কুলারে বলা হয়, ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির প্রসার, সেবা খাতের বা আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি এবং দেশের পেমেন্ট অবকাঠামোকে আধুনিক করার লক্ষ্যে এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। সার্কুলারের নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক পেমেন্ট প্রদানকারী প্রতিষ্ঠানের সহায়তায় সাধারণ গ্রাহক বা পাসপোর্টধারীদের নামে ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট খোলার সুবিধা দেবে ব্যাংক। তবে এসব অ্যাকাউন্ট সরাসরি স্বাধীনভাবে পরিচালিত হবে না। কওমি মাদ্রাসা সংক্রান্ত অভিযোগ গ্রহণ, তথ্য যাচাই ও তদারকি জোরদারে কেন্দ্রীয় কওমি মাদ্রাসা পর্যবেক্ষণ সেল গঠন এবং বিশেষ হটলাইন চালুর সিদ্ধান্ত নিয়েছে আল হায়াতুল উলায়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ। রাজধানীতে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বলা হয়, কোনো অপরাধ বা অনিয়মের সুষ্ঠু তদন্ত ও আইনানুগ বিচার নিশ্চিত করতে হবে। তবে বিচ্ছিন্ন ঘটনার দায় পুরো কওমি শিক্ষা ব্যবস্থার ওপর চাপিয়ে অপপ্রচার চালানো থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি কওমি মাদ্রাসা সংক্রান্ত অভিযোগ ও তথ্য গ্রহণ, ফ্যাক্ট চেকিং এবং প্রয়োজনীয় আইনগত সহায়তার জন্য হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবীদের সমন্বয়ে একটি লিগ্যাল প্যানেল গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব আষাঢ়ী পূর্ণিমা আজ। বৌদ্ধদের বিশ্বাস অনুযায়ী এই দিনটি ধর্মীয় ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে, কারণ এই দিনেই গৌতম বুদ্ধ মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেন, 29 বছর বয়সে সংসার ত্যাগ করে গৃহত্যাগী জীবন শুরু করেন এবং ভারতের সারনাথে 5 শিষ্যের উদ্দেশ্যে প্রথম ধর্মদেশনা প্রদান করেন। বৌদ্ধ ধর্মে এই ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন হিসেবে অভিহিত করা হয়। আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজ সরকারি ছুটি পালন করা
করা হচ্ছে। দিনটি উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায় দেশজুড়ে প্রার্থনা, পূজা, ধর্মীয় আলোচনা ও বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবটি উদযাপন করছে। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে রাজধানীর মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ মহাবিহারে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের প্রাতরাশ, বৌদ্ধ পূজা, শিল গ্রহণ, পিণ্ডদান, অতিথি আপ্যায়ন, পবিত্র ত্রিপিটক পাঠ, ধর্মীয় আলোচনা, প্রদীপ পূজা, আলোকসজ্জা, প্রদীপ প্রজ্বালন এবং দেশ ও বিশ্ব শান্তির কামনায় বিশেষ প্রার্থনা। এছাড়াও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদ্যোগে রাজধানীর সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারেও দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বৌদ্ধ ধর্ম অবলম্বীরা প্রার্থনা, পূজা, ধর্মদেশনা ও অন্যান্য আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন। নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনে কয়েক সপ্তাহের মধ্যে চীনের তৈরি বহনযোগ্য ক্ষেপণাস্ত্র হাতে পেতে যাচ্ছে ইরান। বিষয়টি সম্পর্কে অবগত 3টি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, 30 থেকে 40 কোটি টাকার এই চুক্তিটি যুদ্ধ শুরুর পর স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা জোরদারে তেহরানের অন্যতম বড় প্রয়াস। এই চুক্তিটি ইরানের সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনা রক্ষায় বিদ্যমান দুর্বলতা দূর করতে সাহায্য করবে। এই চুক্তির আওতায় ইরান 300 থেকে 400টি ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম পাবে, যার মধ্যে চীনের তৈরি QW-12 এবং FN-16 ক্ষেপণাস্ত্র রয়েছে। চুক্তিটি সই হয়েছে হংকং ভিত্তিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান জংচিং বাওসাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের মাধ্যমে। তবে এই সংক্রান্ত প্রতিবেদনকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, চীন সবসময় শান্তি বজায় রাখা এবং সংঘাত বন্ধে ভূমিকা পালন করে আসছে। এদিকে জংচিং বাওসাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের মূল প্রতিষ্ঠান বেজিং ভিত্তিক জংচিং বাওসাং গ্রুপ এই বিষয়ে ইমেলের কোনো জবাব দেয়নি। এছাড়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি বলে উল্লেখ করেছে রয়টার্স। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।